সেটি তৈরি করা খুব সহজ, যদি না আপনি দলীয় দৃষ্টিকোণ থেকে প্রস্তাবনা তুলে ধরেন। আজকে যারা ৮০-৮২টি দফা দিয়েছে, আমি তাদের সাথে একমত না। দেখুন, আপনি আজকে এমন দলও দেখা করেছে তাদের তেমন কোনো কর্মী নেই, ভোটের রাজনীতিতে তাদের কোনো ভূমিকা নেই, কিন্তু দাবি দেওয়ার ক্ষেত্রে তারা অনেক সোচ্চার। বলছিলেন যে দাবি দেওয়ার ক্ষেত্রে ৮২ দাবি দিয়েছে, ৮২ জন কর্মীও হয়তো নেই। আমাদের সবাইকে লেস ইজ মোর বুঝতে হবে, আমরা কতটা মৌলিক বিষয়ে একমত হতে পারি। দেখুন, আমাদের যে স্বৈরাচারী ব্যবস্থা গত 15 বছর ছিল বা তারও আগে ছিল, সেটি সাংবিধানিক স্বৈরাচার। সংবিধান তাকে স্বৈরাচার হতে সাহায্য করেছে। তার মানে আপনি তো বুঝতে পেরেছেন, অতএব সংবিধান তাকে যে ক্ষমতা দেয়, সংসদের নেতা, প্রধানমন্ত্রী এবং দলের প্রধান, আপনি তাহলে সংবিধানকে পরিবর্তন করে আইনটি এমন করে করুন যাতে করে উনি অপার ক্ষমতার অধিকারী না হয়। এটি খুব সহজ। এটি যদি আপনি দলের হাতে দেন, তারা কেউ এটি করবে না, কেননা যে যখন ক্ষমতায় আসে, আগামীতেও তাই হবে, তারা ক্ষমতাকে কুক্ষিগত করতে চাবে, নির্বাচনকে ভণ্ডুল করতে চাবে, জনগণের মতামতকে উপেক্ষা করতে চাইবে। আমি আশা করি তারা একটাও চাবে না, কিন্তু আমি ভয় পাই যে তারা এগুলো চাবে। অতএব আপনার সংবিধানকে কি করে জনগণের পক্ষের সংবিধান করা যায়, তার জন্য আপনি মৌলিক কিছু জায়গাতে হাত দিতে হবে। সেটি হচ্ছে যে এই রাষ্ট্রের মূল প্রস্তাবনা কি, আইডিয়ালস কি, মৌলিক নীতিগুলো কি, সেটাকে আপনি ঠিক করতে হবে। এবং রাষ্ট্রটি একটি গণতান্ত্রিক বাংলাদেশের, সংবিধানটি একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নকে ধারণ করে কিনা, পূরণ করে কিনা। তারপরে আপনার নির্বাচন কিভাবে হবে, সংসদ কিভাবে চলবে, প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা কেমন থাকবে। গণতন্ত্রের চর্চা দলের ভেতরে যেমন আমরা মনে করি খুব জরুরি, যার দলে গণতন্ত্রের চর্চা নাই সে দেশে গণতন্ত্রের চর্চায় কোনো ভূমিকা রাখতে পারে না। এবং যার দলে গণতন্ত্রের চর্চা আছে, তাকে যদি আপনি সংসদে গণতন্ত্রের চর্চা করতে চান, তাহলে ৭০ অনুচ্ছেদ নিয়ে আপনাকে কথা বলতে হবে, যে আমার সাথে একমত না হলেও আমার দলের একজন সদস্য ভোটাধিকার প্রয়োগ করতে পারেন কিনা। যেই কারণে আমরা দেখেছি একদিকে স্বৈরাচারের উত্থান, আরেকদিকে দলদাসদের উত্থান। দলদাসরা তারা রাস্তায় বলছেন, চায়ের টেবিলে বলছেন তারা কোন কোন সিদ্ধান্তে অমত, কিন্তু সংসদে বলতে পারছেন না। এখন সেটা গেল সংসদের ভেতরে। এবার আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দিকে একবার তাকান। গত 3টি নির্বাচনে যেই নির্বাচন কমিশনারদেরকে আমরা দেখেছি, তাদের বা বর্তমানে যারা এখনও পদত্যাগ করেননি, তাদেরকে সম্মানের সাথে আমরা বিদায় দিতে চাই, যদিও অসম্মানের কাজটি তারা নিজেরাই করেছেন। আচ্ছা, আরও একটি ঘটনা, আমি জাতীয় পার্টির এই যে গত 5 তারিখ থেকে বঙ্গভবনে দাওয়াত এবং প্রধান উপদেষ্টার এখানে দাওয়াত এবং তাদের মতামত নেওয়া, আমি কিন্তু এটা খুব একটা সমর্থন করছি না। কেননা গত 3টে নির্বাচনে জাতীয় পার্টি যদি সহযোগীর ভূমিকায় অবতীর্ণ না হতো, সেটা তারা কোন পরিস্থিতিতে করেছেন, কোন মূল্যমানে করেছেন, ভারতের প্রেসারে করেছেন কিনা, এগুলো তারা বলতে পারবেন। কিন্তু আমরা যেটি দেখেছি, জাতীয় পার্টির সঙ্গে থাকার কারণে আওয়ামী লীগ 14 দল এবং জাতীয় পার্টি মিলে একটি সাজানো সংসদ নির্বাচন করেছেন, সাজানো মন্ত্রিসভা করেছেন। এবং সেই গৃহপালিত দেখুন, কোন কোন সংসদে গিয়ে তারা প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন তাদের পরিচয় কি। এখন ওই রকম একটি কদর্যময় রাজনৈতিক দল, ওরকম একটি কুৎসিত রাজনীতির চর্চা করা, অনাচারের রাজনীতির চর্চা করা দল আমাদের বর্তমান যে রাজনৈতিক স্বপ্ন তার সাথে মানানসই না। তাকে আপনি যেরকম করে আপনি আওয়ামী লীগ এবং 14 দলকে কোথাও ডাকছেন না, সেরকম করে জাতীয় পার্টিকেও আপনি কোথাও ডাকতে পারেন না। আমি জাতীয় পার্টিকে বয়কট করার পক্ষে। দেখুন, তার রাজনৈতিক ভূমিকার জন্য আজকে বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নাম রাজনীতি। সেই রাজনৈতিক প্রতিষ্ঠানকে যারা ধ্বংস করেছে তাদের মধ্যে জাতীয় পার্টি অন্যতম। এরকম সঙ্গী নিয়ে আপনি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতে পারেন কি না, এই প্রশ্ন আমি রাখছি। আচ্ছা, এখন যদি আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দেখেন, দুদককে আমরা দেখেছি সার্টিফিকেট দিয়েছেন দুর্নীতিবাজদেরকে যে তারা দুর্নীতিবাজ না, এবং দুদক সরকারের আঙ্গুলে হেলনে চলেছে। সরকার দুদককে আপনার পেছনে লেলিয়ে দিয়েছে, আপনি যদি ভিন্ন মতের মানুষ হন। সরকার এনবিআরকে আপনার পেছনে লেলিয়ে দিয়েছে, হারুন এবং বেনজিরকে আপনার পেছনে লেলিয়ে দিয়েছে। এই তো শাসন। সাংবিধানিক প্রতিষ্ঠান দুদককে আপনি কি করে নতুন করে সাজাবেন? কেননা আমি দুর্নীতি করব না, পাপাচার করব না, এগুলো মুখে বলা আর তাকে অষ্টপৃষ্ঠে বেঁধে ফেলা, এটির মধ্যে পার্থক্য আছে। আমরা চাই দুর্নীতি দমন কমিশন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করুক। নির্বাচন কমিশন
যাতে করে তাদের মতো কাজ করতে পারে। এই নির্বাচন কমিশন কিন্তু অকার্যকর এবং যেভাবে তাদেরকে নিয়োগ করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে, পুরোটাই ছিল সাজানো। আপনি দেখান গত 3টি নির্বাচনে যে সমস্ত বেসামরিক প্রশাসন আপনার এরকম কারচুপির নির্বাচনে অংশ নিয়েছিল, সহযোগিতা করেছিল, আপনি তাদেরকেও খুঁজে বের করেন। কেননা আপনি যেরকম দৃষ্টান্তমূলক শাস্তি যদি দিতে চান, ভবিষ্যতে যেন কেউ এই রোলে যেতে না পারে। অনেকেই কিন্তু অনেক ধরনের দোহাই দিচ্ছে, শেখ হাসিনার ভয়ে গিয়েছি, আওয়ামী লীগের ভয়ে গিয়েছি। আমি কিন্তু এটা বিশ্বাস করি না। একটা লোক যদি ঘুরে দাঁড়াতো, পাকিস্তানে কিন্তু নির্বাচনের পরে 3টা লোক ঘুরে দাঁড়িয়েছে, তারা বলেছে কারচুপির নির্বাচন করেছি, আমি পদত্যাগ করছি, আমি শাস্তি চাই, আমি অন্যায় করেছি। বাংলাদেশে গত 3টি নির্বাচনে যে সমস্ত কর্মকর্তারা জড়িত ছিলেন, তাদের কারো কি বিবেকের তাড়নায় এই কাজটি করতে পারতেন না? তারা সবাই লোভে পড়েছিলেন, তারা সবাই পদপদবি চেয়েছিলেন, তারা সবাই ওই ব্যক্তির কৃপাভাজন হতে চেয়েছিলেন। এখন একটি সরকার কি করে টোটালিটেরিয়ান গভর্নমেন্ট হতে পারে? দেখুন, ফ্যাসিবাদের যে গ্লোবাল এক্সাম্পলগুলো আমরা জানি, বিগত সরকারটিকে আমি ফ্যাসিবাদী সরকার বললে কম বলা হবে, কারণ এটি পৃথিবীর রাজনীতির ইতিহাসে, শাসন ব্যবস্থার ইতিহাসে একটি কদর্যময় শাসন। যেই শাসন আপনার 632 জন লোককে গুম করতে পারে এবং যেই শাসনে সরকার পতনের পরপর 8 বছর 9 বছর আয়নাঘরে থাকা মানুষ বেরিয়ে আসতে পারেন এবং যেই শাসন মানুষের গুম হয়ে যাওয়ার পরে তাদেরকে হাস্যরস করে বলেছিলেন প্রেমের টানে কেউ চলে গেছেন, কেউ ভূমধ্যসাগরে পাড়ি দিয়ে ইটালিতে চলে গেছেন। কখন একটি সরকার একটি নাগরিককে নিয়ে রিডিকুল করে? এই অডাসিটি এই সরকার কি করে পেল? এবং দেখুন, আমরা এরকম স্বৈরাচারী, অগণতান্ত্রিক এবং অমানবিক কাউকে ক্ষমতায় দেখতে চাই না, সেটি জনপ্রিয় হোক, অজনপ্রিয় হোক, যে প্রতীক নিয়ে আসুক। কিন্তু আপনি যদি রাজনীতির সংস্কার না করেন, আপনি যদি সংবিধানের সংস্কার না করেন, আপনি যদি জনমতের ভিত্তিকে গুরুত্বের সাথে না দেখেন, দেখুন বৈষম্য বিরোধী আন্দোলন নামের ভেতর দিয়ে বলে দিয়েছে আপনার পথ চলা কেমন হবে। বৈষম্যের দিকে আপনি তাকাবেন, সেটি দলের ভেতরে হোক, সরকারে হোক, শাসনতন্ত্রে হোক, প্রশাসনে হোক। প্রশাসনের বৈষম্যও কিন্তু আমি মনে করি গুরুত্বের সাথে দেখা দরকার। প্রশাসনের ক্যাডাররা বছরের পর বছর তাদেরকে প্রভু হিসাবে আবির্ভূত করেছেন, অন্য ক্যাডারকে দমিয়ে রেখেছেন, অনেক সব নষ্টামির সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তী সরকার যেটি হসুক সেই সরকারকে তারা ভয় দেখিয়েছেন যে কি করা যাবে, কি করা যাবে না। এই সরকারকে আমি অন্তর্বর্তী সরকার বলি না, কেননা অন্তর্বর্তী সরকার আমাদের সংবিধানে নেই এবং এই সরকার কোনো সংবিধান অনুযায়ী আসেননি। এই সরকার একটি বিপ্লবী সরকার, সেটি সমাজতান্ত্রিক বিপ্লব না অন্য কি বিপ্লব, এই বিতর্কে না যাই। বিপ্লবী সরকারের কাজ হচ্ছে বিপ্লবী সংস্কার করা এবং আমরা ইংলিশে বলে থাকি ডিসরাপটিভ সংস্কার করতে হবে, গেম চেঞ্জিং সংস্কার করতে হবে, যেটি আগে কখনো ভাবা যায় নাই। আপনি যদি কনভেনশনাল কাজ করেন, আপনি যদি এক্সপোনেনশিয়াল গ্রোথের দিকে বাংলাদেশকে না নিতে পারেন, আমি এই সরকারকে দোষী করব এবং দায়বদ্ধ করব বাংলাদেশের সুবর্ণ সুযোগ নষ্ট করার ক্ষেত্রে। তাদের সাহসী হতে হবে, তাদেরকে ডিসরাপটিভ হতে হবে এবং তাদেরকে দলনিরপেক্ষভাবে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করতে হবে।